বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রথম পর্বের অর্থাৎ সিম্পল টু কম্পাউন্ড কীভাবে আমরা পরিবর্তন করব এই রুলসগুলোর আলোচনা নিয়ে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে অতি সহজে রূপান্তর করা যায় আমরা প্রত্যেকটা রুলস ধরে ধরে শেখার চেষ্টা করব। সকলেই যাই ভাই বোন, আমরা প্রথমে এর আগের পর্বে সেন্টেন্সের মধ্যে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এগুলোর যে পরিবর্তন ভাইস ভার্সা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখন আলোচনায় থাকবে মানে সিম্পল বাক্যগুলোকে কিভাবে সহজ পদ্ধতিতে কম্পাউন্ডে রূপান্তর করা যায়। আলোচনার প্রারম্ভিক কলেজে ভাই বোন, আমি বলবো যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত সংগ্রহ করুন এবং গ্রামার পার্টের সবচেয়ে ডিফিকাল্ট যেটা মনে করা হয়, বেশিরভাগ মনে করে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের পরিবর্তন। এটা কত সহজে মানে একদম ভিন্ন ওয়েতে একদম সহজ পদ্ধতিতে আপনাকে বোঝানো হয়েছে। আমাদের দেখেন গেল আমাদের লেখা বই ইজি ইংলিশ গ্রামারটা সংগ্রহ করবেন। ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করলে এই যে এখানে একটা ডামি কিউআর কোড দেওয়া আছে কলিজা ভাই বোন, দেখেন বই কেনার সাথে সাথে আপনি একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। আপনি একজন শিক্ষককে কী হবে ফ্রি পেয়ে যাবেন, অর্থাৎ আপনি বই কেনার সাথে সাথে বইয়ে দেওয়া কিউআর কোড, যেমন এখানে দেওয়া আছে দেখেন একটা ডামি কিউআর কোড, এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, কিন্তু বইয়ে দেওয়া যে কিউআর কোড ওই কিউআর কোডটা আপনি স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষক হাজির হয়ে যাবে। আপনি জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আপনি সিম্পল থেকে কম্পাউন্ডে রূপান্তর করার সময় রুল নাম্বার 1, 2, 3 এভাবে দেওয়া আছে, কোনো একটা রুলস আপনি ভালো বুঝতে পারতেছেন না, এক্সাম্পলের সাথে মিলাইতে পারতেছেন না কোনোভাবেই, তখন কি করবেন, পাশের দেওয়া যে কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমরা হাজির হয়ে যাব আপনার যে সমস্যা সেটা সমাধান করতে। সো কলিজার ভাই বোন, বাজারের প্রচলিত বই থেকে সম্পূর্ণ ভিন্ন এই প্রথম বাংলাদেশের সম্পূর্ণ বই ডিজিটালাইজড ওয়েতে বাজারে এসে অতি দ্রুত আপনারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। আলোচনার প্রারম্ভিকে দেখেন লেখা আছে রুল নাম্বার 1 সিম্পল কম্পাউন্ড। আমরা প্রচলিত বইয়ে যেভাবে লেখা আছে ওই লেখার সম্পূর্ণ ভিন্ন ওয়েতে আমি চেষ্টা করেছি এটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সিম্পল কম্পাউন্ড অর্থাৎ বাম পাশে সিম্পল সেন্টেন্সের কি কি থাকলে সিম্পল সেন্টেন্স সেটা আমরা বুঝতে পারবো, আর ডান পাশে কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমরা শিখব। যেমন বলছে দেখেন, পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ যুক্ত বাক্য থাকলে, কোনো একটা পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ যুক্ত যদি বাক্য থাকে এই সমস্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কম্পাউন্ডে রূপান্তর করব। পার্টিসিপলকে ভার্বের সাথে কি যোগ করা থাকবে, আইএনজি যোগ করা থাকবে। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তাই না, এগুলো তো আমরা জানি। এই জন্য বলছে পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ যুক্ত মানে সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করতে হবে। দেখেন 1 নম্বরে প্রথমে বলছে দেখেন এখানে রুলসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। ওকে, লেখা আছে সাবজেক্ট, এই সংক্ষিপ্ত এসইউবি মানে সাবজেক্ট। আচ্ছা, প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, কি বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে, অর্থাৎ কম্পাউন্ড করার সময় প্রথমে আমাকে সাবজেক্ট নিতে হবে। এরপরে ফ্রেজ বাই ক্লজ, অর্থাৎ এই যে পার্টিসিপল যুক্ত ফ্রেজ অথবা পার্টিসিপল থাকবে এই ফ্রেজটাকে আমাকে ক্লজে পরিবর্তন করতে হবে। তো ফ্রেজকে প্রদত্ত ক্লজ এর টেন্স অনুযায়ী, তার মানে এই যে ফ্রেজকে ক্লজটা যে পরিবর্তন করব, অর্থাৎ বাক্যে যে ফ্রেজটা দেওয়া থাকবে সেটাকে কি বানাইতে হবে, ক্লজ বানাইতে হবে। এখন ক্লজটা কিভাবে বানাবো, মানে কোন টেন্স অনুযায়ী, আমি কি প্রেজেন্ট টেন্সে লিখবো, ফার্স্ট টেন্সে লিখবো নাকি ফিউচার টেন্সে লিখবো, এটা কিভাবে বুঝবো, এটা বুঝবো প্রদত্ত ক্লজ এর টেন্স অনুযায়ী। অর্থাৎ বাক্যে একটা ফ্রেজ দেওয়া থাকবে, একটা ক্লজ দেওয়া থাকবে, যে ক্লজটা দেওয়া থাকবে ওইটা যদি প্রেজেন্টে থাকে আমি যে ফ্রেজটাকে ক্লজ বানাবো ওইটাকেও কি বানাইতে হবে, প্রেজেন্টেই বানাইতে হবে। যদি প্রদত্ত ক্লজ ফার্স্ট টেন্সে থাকে তাহলে আমাকে ফ্রেজকে পাস্ট টেন্সে ক্লজ বানাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি কলিজা ভাই বোন? হোপসো বুঝে ফেলছেন। এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার করে নেব। প্লাস অ্যান্ড লিখবো, কি লিখবো, অ্যান্ড লিখতে হবে, অ্যান্ড প্লাস প্রদত্ত ক্লজ, অর্থাৎ যে ক্লজটা প্রশ্নে দেওয়া আছে ওটা লিখে দেবো, আনসার হয়ে যাবে। নোট আমরা দিয়ে দিছি দেখেন, ফ্রেজ বাই ক্লজ মানে ফ্রেজকে ক্লজে রূপান্তর এবং সাব মানে সাবজেক্ট, সংক্ষিপ্ত রূপগুলো বুঝিয়ে দেওয়ার জন্য লিখছি। অর্থাৎ ফ্রেজ বাই ক্লজ মানে প্রদত্ত প্রশ্নে যে ফ্রেজ থাকবে তাকে ক্লজে রূপান্তর করতে হবে এবং এসইউবি এটা হচ্ছে সাবজেক্টের সংক্ষিপ্ত রূপ। হোপসো এইটা কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করে নেব, কনসেপশনটা 100% ক্লিয়ার করে নেব। দেখেন
এইখানে বলছে 100% ক্লিক কিভাবে করবে, এখানে দেখেন রুলসের মাধ্যমে আমরা শিখে নেব। প্রথমে বলছে সিম্পল সেন্টেন্স এক্সাম্পল, প্রশ্নে দেওয়া আছে সিম্পল, কিভাবে বুঝবো? পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ যুক্ত বাক্য। দেখেন তো ড্রিঙ্কিং ওয়াটার, এটা হচ্ছে ফ্রেজ। ড্রিঙ্কিং ওয়াটার এটাকে কি বলা হয়? ফ্রেজ। এটাকে বলা হয় পার্টিসিপল যুক্ত ফ্রেজ। কলিজা ভাই বোন, এটাকে কি বলা হয়? পার্টিসিপল যুক্ত ফ্রেজ। তার মানে পার্টিসিপল যুক্ত ফ্রেজ, এটা সিম্পল সেন্টেন্স আছে, ভালো কথা। ওকে, বলছে আ ডে লেবারার ওয়ান্টেড টু গেইন এনার্জি। বলছে ড্রিঙ্কিং ওয়াটার আ ডে লেবারার ওয়ান্টেড টু গেইন এনার্জি। এটা একটা ক্লজ, আ ডে লেবারার ওয়ান্টেড টু গেইন এনার্জি। কেন ক্লজ? কারণ এখানে আ ডে লেবারার হচ্ছে একটা সাবজেক্ট, আর ওয়ান্টেড এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে ক্লজ বলা হয়, এই জন্য এটা ক্লজ। এখন কম্পাউন্ডে যখন আমি রূপান্তর করব, একটা যদি ভালো করে শিখতে পারি, পরেরগুলো বলার সাথে সাথে বুঝতে পারবেন। প্রথমে দেখেন আমাকে কি নিতে হবে কলজায় ভাই বোন? সাবজেক্ট নিতে হবে। প্রথমে কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্টটা কি দেওয়া আছে? দেখেন তো প্রদত্ত ক্লজে আ ডে লেবারার, নাউন দেওয়া আছে, আমাকে নাউনই ব্যবহার করতে হবে। আ ডে লেবারার। দেখেন আমি প্রথমে সাবজেক্ট নিতে বলছে আমাকে, কম্পাউন্ডে আমি সাবজেক্টটা নিয়ে নিলাম। বোঝার চেষ্টা করেন সাবজেক্ট কোত্থেকে নিলাম? ওই যে প্রশ্নে সিম্পলে যে সাবজেক্ট ছিল তাকে ধার নিতে হবে, আমি ধার নিলাম, ভালো কথা। ওকে, এখন এসে দেখেন কলজা ভাই বোন, ফ্রেজটাকে ক্লজ বানাইতে হবে। ফ্রেজটাকে কি বানাইতে হবে? ক্লজ বানাইতে হবে। এখন ফ্রেজকে যদি ক্লজ বানাই কিভাবে করতে হবে দেখেন, বলতেছে প্রদত্ত ক্লজ এর টেন্স অনুযায়ী। প্রদত্ত ক্লজ কি? অর্থাৎ প্রশ্নে যে ক্লজটা দেওয়া আছে, প্রশ্নের ক্লজে দেখেন এই যে ওয়ান্টেড লেখা আছে, কি লেখা আছে কলজা ভাই বোন? ওয়ান্টেড লেখা আছে, এটা আছে V2। এটা কি আছে? V2, অর্থাৎ পাস্ট টেন্সে দেওয়া আছে। তার মানে আমি যে ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করব, ডেফিনিটলি এই ফ্রেজটাকে যে ক্লজ, ওই ক্লজের অবশ্যই ফার্স্ট টেন্সে লিখতে হবে, কারণ প্রশ্নে আমার ফার্স্ট টেন্স দেওয়া আছে। প্রদত্ত ক্লজ ফার্স্ট টেন্স দেওয়া আছে, ভালো কথা। তাহলে সাবজেক্ট ইজি, এবার ভার্ব নিতে হবে। কি নিতে হবে? V2 বানাইতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে আমাকে বানাইতে হবে V2, যেহেতু আমার কি করতে হবে? এটাকে ফার্স্ট টেন্সে নিতে হবে। তাহলে দেখেন ড্রিঙ্কিং ওয়াটার, এটা হচ্ছে ফ্রেজ। আমাকে ফ্রেজটাকে ক্লজ যখন বানাবো, এটাকে কি বানাইতে হবে? ক্লজ বানাইতে হবে। কি বানাইতে হবে কলজা ভাই বোন? ক্লজ। ক্লজ বানাইতে গেলে সাবজেক্ট লাগবে, আর ডে লেবারার সাবজেক্ট আমি নিয়ে ফেলছি। এরপরে ভার্ব লাগবে, কি লাগবে? ভার্ব, ফাইনাইট ভার্ব। ওকে, ভালো কথা। এইখানে দেখতেছি ড্রিঙ্কিং ওয়াটার, ভার্ব সরাসরি দেওয়া নাই, ড্রিঙ্কিং দেওয়া আছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা কি? নন ফাইনাইট ভার্ব দেওয়া আছে। তো নন ফাইনাইট ভার্ব যেহেতু দেওয়া আছে, আমাকে ফাইনাইট ভার্ব বানাইতে হবে। তো ড্রিঙ্কিং, এটার ফাইনাইট ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, এটার ফাইনাইট ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, ভালো কথা। এখন ড্রিঙ্কের V2 বানাইতে হবে, কারণ প্রশ্নে আমার V2 দেওয়া আছে। ড্রিঙ্কের V2 হচ্ছে ড্র্যাঙ্ক, এই জন্য দেখেন আনসারের কম্পাউন্ডে আমি ড্র্যাঙ্ক লিখে ফেলছি। তাহলে আ ডে লেবারার ড্র্যাঙ্ক ওয়াটার। তারপরে কি লিখতে বলছে? অ্যান্ড লিখতে বলছে। দেখেন আমি অ্যান্ড লিখছি, কি লিখছি? অ্যান্ড লিখছি। এরপরে লিখছি প্রদত্ত ক্লজ। কি লিখছি? প্রদত্ত ক্লজ। প্রদত্ত ক্লজ কি লেখা আছে? আ ডে লেবারার ওয়ান্টেড টু গেইন এনার্জি। আমি লিখছি আ ডে লেবারার ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়ান্টেড টু গেইন এনার্জি। এই যে বাক্যটা, এখন প্রশ্ন হচ্ছে এই দ্বিতীয় প্রদত্ত ক্লজে সাবজেক্ট কেন লিখলাম না? মনে রাখেন কলজা ভাই বোন, কম্পাউন্ড সেন্টেন্সে যদি কখনো দুইটা বাক্যের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয়, কম্পাউন্ড সেন্টেন্সে অর্থাৎ এন্ড, অর, বাট, ইয়েট, আদারওয়াইজ অ্যান্ড সো দ্বারা যুক্ত দুটি বাক্যের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা একই বস্তু হয়, তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আর উল্লেখ করার প্রয়োজন হয় না। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে আ ডে লেবারার, দ্বিতীয় বাক্যের সাবজেক্টও লেখা আছে আ ডে লেবারার। তো আমি কি দ্বিতীয় বাক্য আর লিখবো? লিখবো না, প্রথম বাক্যে লিখছি, দ্যাটস এনাফ। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে একই ব্যক্তি বা একই বস্তু দুইটা বাক্যের সাবজেক্ট থাকলে দ্বিতীয় বাক্যে উল্লেখ করতে হয় না। এর জন্য আনসার হয়েছে আ ডে লেবারার ড্র্যাঙ্ক ওয়াটার and wanted to gain energy. Example number 2. The weather being rough, they couldn't go out. The weather being rough, এটা হচ্ছে phrase, আর they couldn't go out এটা হচ্ছে clause। এটা কি? clause, ভালো কথা। এখন আমাকে clause যেটা আছে এটা নিয়ে তো মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা phrase-কে clause বানাইতে হবে, ভালো কথা। প্রথমে সাবজেক্ট নিতে হবে, কি নিতে হবে? সাবজেক্ট। দেখেন প্রথম যে এক্সাম্পল, এখানে ফ্রেজের মধ্যে সাবজেক্ট দেওয়া ছিল না, এই জন্য আমাকে কি করতে হয়েছে? ধার নিতে হয়েছে। কিন্তু দ্বিতীয় এক্সাম্পল এসে দেখছি সাবজেক্ট দ্য ওয়েদার দেওয়া আছে, অর্থাৎ ফ্রেজের মধ্যে
ফ্রেজের মধ্যে সাবজেক্ট দেওয়া আছে, তার মানে তো আমাকে আর সাবজেক্ট খুঁজতে হবে না, সহজ কথা, যা আছে তাই লিখবো। দ্য ওয়েদার আছে, আমি দ্য ওয়েদার লিখবো। দেখেন লিখলাম দ্য ওয়েদার, ভালো করে বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট লিখলাম, এখন সাবজেক্টের পরে ফ্রেজকে ক্লজ বানাইতে হবে। লেখা আছে দ্য ওয়েদার বিং রাফ, এটা একটা ফ্রেজ, কি বানাইতে হবে? ক্লজ বানাইতে হবে। ক্লজ বানাইতে গেলে ভার্ব লাগবে, সাবজেক্ট আছে, কি লাগবে? ভার্ব। এখানে নন ফাইনাইট ভার্ব দেওয়া আছে বিং, কি দেওয়া আছে? বিং। এখন বিং এর ভার্ব হচ্ছে বি, বিং এর ভার্ব কি? বি, ভালো কথা। এখন বলছে বি থেকে কি জন্ম হয়? বি ভার্বের এম, ইজ, আর, অজ, ওয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি ফ্রেজে অর্থাৎ ক্লজে লেখা আছে কুড নট। ক্লজে কি লেখা আছে? কুড নট লেখা আছে। কুড নট মানে কি? বর্তমান নাকি অতীতের কথা কলজা ভাই বোন? যেহেতু অতীতের কথা, তার মানে আমাকে ফ্রেজটাকে যে ক্লজ বানাবো এটাও অতীত বানাইতে হবে, কারণ টেন্স অনুযায়ী, অর্থাৎ প্রদত্ত ক্লজের টেন্স অনুযায়ী। এটা যেহেতু অতীত, আমাকে যে বাক্যটা বানাবো তাকে অতীত বানাইতে হবে। অতীত যদি বানাইতে যাই এম, ইজ, আর কি লেখা যাবে কলজা ভাই বোন? অফকোর্স নট, কারণ এম, ইজ, আর হচ্ছে বর্তমানের কথা, অতীতের কথা অজ, ওয়ার। তাহলে সাবজেক্ট আছে দ্য ওয়েদার, এর সাথে কি হবে? অজ, অর্থাৎ ওই যে বিং, বিং থেকে কি গেল? অজ হয়ে গেল ভার্ব। দ্য ওয়েদার অজ রাফ, তারপর কি যোগ করবো? এন্ড দে কুডেন্ট গো আউট, কি লিখবো? দে কুডেন্ট গো আউট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যারা একটু দুর্বল তারা প্রশ্ন করবেন যে আচ্ছা ভাইয়া, প্রথম উদাহরণে তো আপনি এন্ডের পরে আর ডে লেবারার সাবজেক্ট লিখলেন না, দ্বিতীয় এক্সাম্পলে সাবজেক্ট দে কেন লিখলেন? প্রশ্ন উঠতেই পারে, একটু বোঝার চেষ্টা করেন। প্রথম অর্থাৎ দ্বিতীয় এক্সাম্পলের কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়েদার, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে দেই। প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়েদার, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে দেই, সম্পূর্ণ ভিন্ন। সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে লিখতে হয় না, কিন্তু সাবজেক্ট ভিন্ন হলে সব জায়গায় লিখতে হবে। এজন্য দ্য ওয়েদার একটা সাবজেক্ট, দে আলাদা আর একটা সাবজেক্ট, এই জন্য এটা লিখতে হয়েছে। কিন্তু প্রথম এক্সাম্পলে আর ডে লেবারার হচ্ছে প্রথম বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্টও আর ডে লেবারার, একই ব্যক্তি, এজন্য দ্বিতীয় বাক্যে লেখার প্রয়োজন পড়ে নাই। এক্সাম্পল নাম্বার 3, আই লেফট দ্য প্লেস ফিনিশিং দ্য ওয়ার্ক। আই লেফট দ্য প্লেস ফিনিশিং দ্য ওয়ার্ক, এটা ক্লজ আগে আছে, ফ্রেজ পরে দেওয়া আছে, মাথা ব্যথা নাই, একই কথা। আমরা আনসার লিখব, অর্থাৎ ফ্রেজটাকে আগে ক্লজ বানাবো। ফ্রেজটাকে আগে কি বানাবো? ক্লজ। আমরা যদি প্রদত্ত ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করতে যাই আমাদের লাগবে সাবজেক্ট, কি লাগবে কলচার ভাই বোন? সাবজেক্ট লাগবে। তাহলে ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট দেওয়া নাই, তাহলে আমাকে ধার নিতে হবে। কোত্থেকে ধার নিব? প্রদত্ত ক্লজ থেকে ধার নিব। ক্লজ কোনটা? আই লেফট দ্য প্লেস, এই বাক্যের সাবজেক্ট কোনটা? আই। তাহলে আমাকে কম্পাউন্ডে প্রথমে আই লিখতে হবে, এই যে দেখেন সাবজেক্ট লিখলাম। ওকে, এরপরে ফ্রেজটাকে ক্লজে যে রূপান্তর করব, যে ভার্ব দেওয়া আছে নন ফাইনাইট তাকে ফাইনাইট বানাইতে হবে। দেওয়া আছে ফিনিশিং, কি দেওয়া আছে? ফিনিশিং, এর ফাইনাইট ভার্ব হচ্ছে ফিনিশ। ফাইনাইট ভার্ব কি? ফিনিশ। এখন এই যে এটা ফিনিশ হবে নাকি ফিনিশড হবে নির্ভর করবে প্রথম বাক্যের উপর, অর্থাৎ ক্লজের উপর। ক্লজের ভার্ব কি দেওয়া আছে? লেফট দেওয়া আছে। লেফটটা হচ্ছে ভিটু, লেফটটা কি? ভিটু। প্রশ্নে ভিটু দেওয়া আছে, আনসারও কি বানাইতে হবে? ভিটু বানাইতে হবে প্রদত্ত বাক্যে। তা ফিনিশ থেকে হবে ফিনিশড। আই ফিনিশ দ্য ওয়ার্ক এন্ডের পরে দেখেন লেফট দ্য প্লেস। কেন লেফট দ্য প্লেস? আই কেন লিখি নাই? প্রথম বাক্যের সাবজেক্টও আই, দ্বিতীয় বাক্যের সাবজেক্টও আই, এই জন্য দ্বিতীয় বাক্যের লেখার প্রয়োজন পড়ে নাই। নাম্বার 4, বিং ডিসঅনেস্ট শি কুড নট স্পিক দ্য ট্রুথ। এটা ফ্রেজ আছে, ক্লজে রূপান্তর করব, সাবজেক্ট নাই, ধার নেব শি। এখন এখানে বিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট করতে হবে, এম, ইজ, আর, অজয়ের। এটা যেহেতু দেখেন কুডেন্ট আছে, অতীতের কথা, তার মানে এখানে আমাকে অতীত লিখতে হবে। শি ওয়াজ ডিসঅনেস্ট অ্যান্ড শি কুড নট স্পিক দ্য ট্রুথ। এইখানে দেখেন এন্ডের পরে যে শি লিখছি, এটা লিখলেও চলবে না লিখলেও চলবে, এটা না লেখাটা অতীব উত্তম। অর্থাৎ শি ওয়াজ ডিসঅনেস্ট অ্যান্ড কুডেন্ট স্পিক দ্য ট্রুথ, অথবা শি ওয়াজ ডিসঅনেস্ট অ্যান্ড শি কুডেন্ট স্পিক দ্য ট্রুথ। তবে শি না লেখাটা ভালো, আপনি না লিখলেও পাবেন। শি ওয়াজ ডিসঅনেস্ট অ্যান্ড কুডেন্ট স্পিক দ্য ট্রুথ। এই ছিল হচ্ছে প্রথম রুলসের আলোচনা। এখন দ্বিতীয় রুলস দেখেন। দ্বিতীয় রুলসে বলছে ডিউ টু বা বিকজ অফ প্লাস পসেসিভ যুক্ত বাক্য থাকলে, ডিউ টু বা বিকজ অফ প্লাস পসেসিভ যুক্ত বাক্য থাকলে, এখন পসেসিভের পরিবর্তে নাউনও থাকতে পারে, এক কথা। আচ্ছা, এখন প্রথমে বলছে কম্পাউন্ড করার সময় পসেসিভকে
সাবজেক্টের রূপান্তর, প্রদত্ত যে পসেসিভ দেওয়া থাকবে তাকে সাবজেক্ট বানাইতে হবে। কি বানাইতে হবে? তাকে সাবজেক্ট বানাইতে হবে। ভালো কথা। ফ্রেজকে ক্লজ বানাইতে হবে আগের নিয়মে, এন্ড অথবা এন্ড সো লিখতে হবে, প্রদত্ত ক্লজ লিখে দিলে আনসার হয়ে যাবে। ফ্রেজ বাই ক্লজ মানে ফ্রেজকে ক্লজে রূপান্তর। যেমন বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট জয়েন উইথ আস। এখানে এই যে হিজ, এটা হচ্ছে পসেসিভ। এটা কি? পসেসিভ। তাহলে হিজ হচ্ছে পসেসিভ, এর পসেসিভকে সাবজেক্টে রূপান্তর। তাই হিজ হচ্ছে সাবজেক্ট, হচ্ছে হি। আচ্ছা, তাহলে এই যে দেখেন বিকজ অফ হিজ ইলনেস, এটা হচ্ছে নাউন, ইলনেস দেওয়া আছে। ইলনেস হচ্ছে নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে ইল, তার মানে কি আমাকে ভার্ব লাগবে, টু বি ভার্ব। এই জন্য এখানে নিতে হচ্ছে ইজ। কেন? এখানে ক্যান নট আছে, এখানে যদি কুড নট থাকতো তাহলে অজ লিখতাম, যেহেতু ক্যান নট ইজ, তাহলে হি ইজ ইল এন্ড দ্বারা যুক্ত করতে হবে কি? অথবা অ্যান্ড সো হি ক্যান নট জয়েন উইথ আস। এই যে দেখেন হি ইজ ইল অ্যান্ড সো ক্যান নট জয়েন উইথ আস, তাও হবে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট না লিখলেও হবে। বিকজ অফ ইটস বিং আ ভেরি টাফ টাস্ক দে কুডন্ট ডু ইট। ফ্রেজ ক্লজ বানাইতে হবে, সাবজেক্ট কি? ইট দেওয়াই আছে, তা আমি সাবজেক্ট আর ধানে বানাই ইট। বলছে ইট ওয়াজ আ ভেরি টাফ টাস্ক, ইট ওয়াজ আ ভেরি টাফ টাস্ক। এই যে ইটস, এটা পসেসিভ, এর সাবজেক্ট হচ্ছে ইট। এখন এইখানে দেখ কুড নট আছে, কুড নট থাকার কারণে আনসার লিখতেছে অজ। তাহলে ইট ওয়াজ আ ভেরি টাফ টাস্ক অ্যান্ড সো দে কুডন্ট ডু ইট, এই ছিল হচ্ছে আনসার। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল নাম্বার 3-তে যাব। ইনস্পাইট অফ বা ডেসপাইট যুক্ত বাক্য থাকলে প্রথমে সাবজেক্ট নিতে হবে, ফ্রেজ বাই ক্লজ বানাইতে হবে, এক্সটেনশন বার যুক্ত করতে হবে, প্রদত্ত ক্লজ লিখে দিলে আনসার হয়ে যাবে। এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা শিখে নেব ইনশাল্লাহ। এক্সাম্পল নাম্বার 1, in spite of his being poor the man is happy। তো এটা হচ্ছে ফ্রেজ। আচ্ছা, প্রথমে আমাকে কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। তো in spite of his, প্রদত্ত মানে ইয়াটা হচ্ছে পসেসিভ হিজ, এর সাবজেক্টটা যদি নিতে চাই তাহলে দেখেন কি লেখা আছে সাবজেক্ট, আর দ্য ম্যান লিখতে হবে। কি লিখতে হবে? দ্য ম্যান। তাহলে দ্য ম্যান ইজ পোর। কেন ইজ লিখবো? কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, আর এই বিং থেকে এখানে জন্ম হয় হচ্ছে বি, আর বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার। এখন এইখানে যেহেতু প্রদত্ত ক্লজে প্রেজেন্ট আছে, ওকে প্রেজেন্ট বানাইতে হবে, এই জন্য ইজ। দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ হ্যাপি, অথবা দ্য ম্যান ইজ পোর বাট হ্যাপি, অথবা দ্য ম্যান ইজ পোর বাট ইজ হ্যাপি, যে কোনোভাবে লিখলে হবে। দ্য ম্যান ইজ পোর বাট হ্যাপি, দুইভাবে লিখে দিচ্ছি দেখেন। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট দুই পাশে যদি একই হয় তাহলে দ্বিতীয়বার লেখার প্রয়োজন পড়ে না, ভার্ব যদি দুই পাশে একই হয় তাহলে দ্বিতীয়বার লেখার প্রয়োজন পড়ে না। দেখেন এইখানে ইজ আছে, এইখানে ইজ আছে, এই জন্য পরে লিখছি দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, দুইভাবে আনসার লেখা যায়, লিখলে কোনো ভুল নাই। ডিসপাইট দ্য কোল্ড ওয়েদার দে প্লেড আউটসাইড। প্লেড আছে অতীতের কথা, তার মানে এই বাক্যটাকে অর্থাৎ ফ্রেজটাকে অতীত বানাইতে হবে বাক্যটাকে। তাহলে সাবজেক্ট আছে দ্য ওয়েদার, তাহলে বলছে দ্য ওয়েদার ওয়াজ কোল্ড বাট দে প্লেড আউটসাইড। প্রথম বাক্যের সাবজেক্ট দ্য ওয়েদার, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট দে, এজন্য দুই পাশে লিখতে হবে দ্য ওয়েদার ওয়াজ কোল্ড বাট দে প্লেড আউটসাইড। দ্য ম্যান ফেইলড দ্য টেস্ট ডিসপাইট হিজ হার্ড ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে ফ্রেজ, ক্লজ বানাইতে হবে। যদি ক্লজ বানাই সাবজেক্ট নিতে হবে ধার, তাহলে দ্য ম্যান, ওকে লিখবো দ্য ম্যান। এইখানে দেওয়া আছে দেখেন, বলছে ডিসপাইট হিজ হার্ড ওয়ার্ক, মানে কঠোর পরিশ্রমের সত্ত্বেও। এই যে দেখেন আনসার লিখতে দ্য ম্যান ওয়ার্কড হার্ড বাট ফেইলড দ্য টেস্ট। এখানে ফেইল দেওয়া আছে ভি2, কি দেওয়া আছে? ভি2 দেওয়া আছে, আমাকে ভি2 বানাইতে হবে, তাহলে ওয়ার্ক থেকে হয়ে যাবে ওয়ার্কড। দ্য ম্যান ওয়ার্কড হার্ড বাট ফেইলড দ্য টেস্ট। কেন ফেইলড লিখবো? এর আগে সাবজেক্ট লিখবো না, এখানেও দ্য ম্যান আছে, এখানে আর দ্য ম্যান লেখার প্রয়োজন পড়ে না, কারণ সাবজেক্ট একবারে লিখতে হয় যদি একই ব্যক্তি বা বস্তু হয়ে থাকে। এক্সাম্পল নাম্বার 4, বাই প্লাস জিরান ফিউচার ক্লজ যুক্ত সাবজেক্ট সেকেন্ড পারসন হলে, দেখেন বাই প্লাস জিরান প্লাস ফিউচার ক্লজ, সাবজেক্ট সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন থার্ড পারসন কিন্তু চলবে না। ফ্রেজ বাই ক্লজ ইম্পারেটিভ মুড, অর্থাৎ ফ্রেজটাকে যে ক্লজ বানাবেন তার ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ কি করে যাবে ভাই বোন? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই টাইপের বাক্য যেখানে সাবজেক্ট সেকেন্ড পারসন কি করা থাকবে না, মেনশন করা থাকবে না, সাইলেন্ট করা থাকবে, উজ্জ্বল থাকবে। তারপরে কি লিখতে হবে? অ্যান্ড লিখতে হবে। অ্যান্ড প্রদত্ত যে ক্লজ, এই ক্লজের ইম্পারেটিভ, প্রদত্ত ক্লজ লিখলে হবে, ওই ক্লজের ইম্পারেটিভ মুড লিখলেও হবে। যেমন বাই স্টাডিং রেগুলারলি, বাই দেওয়া আছে, জেরান্ড হচ্ছে স্টাডিং, ফিউচার ক্লজ দেখেন ইউ ক্যান পাস দ্য এক্সাম, ইউ ক্যান
পাস দ্য এক্সাম, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সবই ঠিক আছে। এখন ফ্রেজকে মানে ক্লজে রূপান্তর বাই স্টাডিং রেগুলারলি, এন্ড এটাকে যদি ইম্পারেটিভ মোডে যায় সাবজেক্ট মাইনাস করে দিতে হবে, ইউটা মাইনাস করে দিলাম, তাহলে এই যে স্টাডিং আছে এটাকে V1 বানাইতে হবে, লিখলাম স্টাডি, কি লিখলাম স্টাডি, রেগুলারলি আছে রেগুলারলি, অর্থাৎ ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করে দিলাম ইম্পারেটিভ মোডে, তাহলে স্টাডি রেগুলারলি অ্যান্ড ইউ ক্যান পাস দ্য এক্সাম, এটা হচ্ছে প্রদত্ত ক্লজ, বা প্রদত্ত ক্লজের ইম্পারেটিভ মুড লিখলেও হবে, যেমন স্টাডি রেগুলারলি অ্যান্ড পাস দ্য এক্সাম। এক্সাম্পল নাম্বার 2, ইউ ক্যান বাই আ কার বাই সেভিং মানি, এটা হচ্ছে ক্লজ, এটা হচ্ছে ফ্রেজ, বাই সেভিং মানি, এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করতে হবে ইম্পারেটিভ মুড। সেভিং থেকে যদি আমরা ইম্পারেটিভ মুডে নেই তাহলে সেভ হয়ে যাবে, সেভ মানি অ্যান্ড ইউ ক্যান বাই আ কার, সেভ মানি অ্যান্ড ইউ ক্যান বাই আ কার, অথবা সেভ মানি অ্যান্ড বাই আ কার, এটারও ইম্পারেটিভ প্রদত্ত ক্লজের ইম্পারেটিভ মুড বানানো যায়, আপনার ইচ্ছা যে কোনোভাবে লিখলেই আনসার হবে। আচ্ছা, 5 নাম্বার রুলস, সিম্পল থেকে কম্পাউন্ডে দেখেন, বাই প্লাস জেরান ফার্স্ট ক্লজ থাকলে, সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পারসন হলে, ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে, দেখেন প্রদত্ত সাবজেক্ট ফ্রেজ বাই ক্লজ এন্ড প্রদত্ত ক্লজ, ফ্রেজ মানে ফ্রেজকে ক্লজে রূপান্তর। এক্সাম্পল, বাই প্র্যাকটিসিং ডেইলি আইমান ইমপ্রুভড হিজ ইংলিশ, দেখেন বাই প্র্যাকটিসিং ডেইলি আইমান ইমপ্রুভড হিজ ইংলিশ, এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করতে হবে, প্রথমে কি লিখতে হবে প্রদত্ত সাবজেক্ট, তাহলে এইখানে দেখেন ফ্রেজের মধ্যে সাবজেক্ট দেওয়া নাই, তাহলে সাবজেক্ট ক্লজ থেকে ধার নিতে হবে, ক্লজের সাবজেক্টকে আইমান, তাহলে আইমানকে ধার নিলাম, লিখলাম আইমান, কি লিখবো আইমান লিখবো, আমরা লিখে ফেললাম আইমান। এরপরে বলছে ফ্রেজকে ক্লজ বানাইতে হবে, ফ্রেজ দেওয়া আছে প্র্যাকটিসিং ডেইলি, তাহলে এইটা দেওয়া আছে, দেখেন এইটা দেওয়া আছে V2 ইমপ্রুভ, এইটা যেহেতু V2 আছে তার মানে এই ফ্রেজটাকে অর্থাৎ নন ফাইনাইট ভার্বটাকে V2 বানাইতে হবে, তো প্র্যাকটিসিং এর V2 হচ্ছে প্র্যাকটিসড, এজন্য আইমান প্র্যাকটিস ডেইলি অ্যান্ড লিখতে হবে, কি লিখতে হবে অ্যান্ড, আমি লিখলাম অ্যান্ড, ওকে ভালো কথা। এরপর বলছে প্রদত্ত ক্লজ, তো প্রদত্ত ক্লজ কি লেখা আছে আইমান ইমপ্রুভড হিজ ইংলিশ, তার মানে দেখেন দ্বিতীয় বাক্যে যদি আইমান অর্থাৎ অ্যান্ড আইমান, তাহলে এইখানেও আইমান দেওয়া আছে, প্রথম বাক্যেও আইমান দেওয়া আছে, একই ব্যক্তি, তাহলে অ্যান্ড অর বাটের পরে কি একই ব্যক্তি দুইবার লেখা যায় না, অ্যান্ড অর বাটের পরে লেখা যাবে না, এই জন্য এখানে আইমান উল্লেখ করা হয় নাই, অর্থাৎ ইমপ্রুভড হিজ ইংলিশ। বাই রিডিং বুকস উই গেইনড নলেজ, তাহলে উই হচ্ছে ফার্স্ট পারসন, ভালো কথা। আমাকে সাবজেক্ট ধার নিতে হবে, প্রথম বাক্যের সাবজেক্ট হিসেবে যেটা আছে অর্থাৎ ক্লজে যেটা আছে এটা ধার নিতে হবে, উই আছে আমি উই ব্যবহার করলাম, ভালো কথা। এখানে দেখেন গেইনড হচ্ছে V2 দেওয়া আছে, কি দেওয়া আছে কলজা ভাই বোন V2, তার মানে আমাকে যে নন ফাইনাইট ভার্ব এটার V2 বানাইতে হবে, নন ফাইনাইট ভার্ব কি দেওয়া আছে রিডিং, এর V2 হচ্ছে রেড, এর V2 কি রেড, প্রনাউন্সিয়েশন উইল বি রেড বাট স্পেলিং উইল বি সেম, pronunciation will be different but spelling will be same, I mean read 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 but spelling same, read R-E-A-D, অর্থাৎ we read books and দ্বারা যুক্ত and gained knowledge, gained এর আগে কেন সাবজেক্ট ব্যবহার করি নাই, একই ব্যক্তি আবার উই, দুই পাশে কি উই লেখা যাবে না, কম্পাউন্ডে এক পাশে লিখতে হয় সাবজেক্ট একই রকম হলে, এজন্য we gain knowledge, we read books and gain knowledge। দেখেন কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট সেম হলে সেকেন্ড ক্লজে সাবজেক্ট উল্লেখ করার প্রয়োজন হয় না, যেটা আমরা নিচে নোট করে দিছি। আচ্ছা, এবার আসেন রুল নাম্বার 6, উইদাউট প্লাস জেরান যুক্ত বাক্য থাকলে, উইদাউট প্লাস জেরান, ওইখানে যে বাই ছিল এটা উইদাউট প্লাস জেরান, অর্থাৎ সাবজেক্ট সেকেন্ড পারসন থাকলে দেখেন ফ্রেজ বাই ক্লজের ইম্পারেটিভ মুড প্লাস অর লিখতে হবে, পার্থক্যটা কি অর লিখতে হবে, কি লিখতে হবে অর লিখতে হবে, প্লাস প্রদত্ত ক্লজ বা প্রদত্ত ক্লজের ইম্পারেটিভ মুড, ফ্রেজ বাই ক্লজ মানে ফ্রেজকে ক্লজে রূপান্তর। এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব। উইদাউট ইটিং হেলদি ফুড ইউ ক্যান নট স্টে ফিট, তাই উইদাউট যুক্ত ক্লজ আছে, এটাকে ফ্রেজ বানাবো, তাই আমাকে ইম্পারেটিভ মুড কি বানাইতে হবে ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ মুড যদি ইটিং এর ইম্পারেটিভ মুড নিতে গেলে ইট লিখতে হবে, লিখলাম ইট, হেলদি ফুড আছে হেলদি, ইট হেলদি ফুড, অর উইদাউট থাকলে কি যোগ করতে হয় অর যোগ করতে হয়, এর জন্য আমরা এখানে অর লিখলাম। আচ্ছা, ইট হেলদি ফুড অর ইউ ক্যান নট স্টে ফিট, অথবা ইট হেলদি ফুড অর স্টে ফিট, আপনি এটাও কিন্তু আনসার লিখতে পারেন,
eat healthy food, eat healthy food or stay fit, এটা হচ্ছে আনসার। eat healthy food or stay fit। আচ্ছা, you cannot change your lot without laboring hard, তাহলে এটা ক্লজ, এটা ফ্রেজ। ফ্রেজকে কি বানাবো আমরা? ফ্রেজকে ক্লজে রূপান্তর করব। তাহলে লেবারিং দেওয়া আছে, লেবারিং এর V1 হচ্ছে লেবার, তো লেবার হার্ড, এটা একটা ফ্রেজ থেকে ক্লজ হয়ে গেল। অর যোগ করতে হবে, কি যোগ করতে হবে? অর, লিখলাম অর ইউ ক্যান নট চেঞ্জ ইউর লট, বলছে লেবার হার্ড অর ইউ ক্যান নট চেঞ্জ ইউর লট। আচ্ছা, এটা আর একটা কথা, এটা ইম্পারেটিভ মুডটা যেহেতু অর যুক্ত আছে অর্থ মিলবে না কিন্তু, ঠিক আছে? ইট হেলদি ফুড অর স্টে ফিট, মানে এটা কিন্তু অর্থ মেলে না, সাবধান। আমি খেয়াল করি নাই কলজা ভাই বোন, এখানে এটা ইম্পারেটিভ মুডটা করবেন না, এটা সরাসরি যেটা আছে দিয়ে দিবেন। ওকে, হোপসো বুঝতে পারছেন। আচ্ছা, আমরা যদি 7 নম্বরে যাই, ইনফিনিটিভ টু ফ্রেজযুক্ত বাক্য থাকলে, অর্থাৎ 7 নম্বর এক্সাম্পল দেখেন, ইনফিনিটিভ টু যুক্ত থাকলে প্রদত্ত সাবজেক্ট ওয়ান্ট অথবা ওয়ান্টেড প্লাস ইনফিনিটিভ ফ্রেজ প্লাস অ্যান্ড সো প্লাস প্রদত্ত ক্লজ, একদম সহজ। হি ওয়ার্কস হার্ড টু আর্ন মানি, টু হচ্ছে ইনফিনিটিভ, ভালো কথা। আমাকে কম্পাউন্ডে যেতে গেলে প্রথমে কি লিখতে? সাবজেক্ট লিখতে হবে, লিখলাম প্রদত্ত সাবজেক্ট, হি আছে, আমি হি লিখলাম। ওয়ান্ট অথবা ওয়ান্টেড, তাহলে অ্যান্ড ওয়ান্ট লিখবো নাকি ওয়ান্টেড লিখবো? এখানে দেখেন ওয়ার্কস আছে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আমাকে প্রেজেন্ট টেন্সে নিতে হবে, এই জন্য ওয়ান্ট লিখবো। কি লিখবো? ওয়ান্ট, লিখলাম ওয়ান্ট। অ্যান্ড এস কেন যোগ করছি? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হি ওয়ান্টস, এরপরে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ কি আছে? টু আর্ন মানি, তাহলে হি ওয়ান্টস টু আর্ন মানি, ঠিক আছে? হি ওয়ান্টস টু আর্ন মানি, আই এম সরি টু সে, হি ওয়ান্টস টু আর্ন মোর, হি ওয়ান্টস টু আর্ন মোর। এরপরে বলছে কি? অ্যান্ড সো লিখতে হবে, আমি লিখলাম অ্যান্ড সো। তারপর কি বলছে? প্রদত্ত ক্লজ, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ান্টস টু আর্ন মোর অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড। কেউ যদি এখানে এই হিটা না লেখেন তাও হয়ে যাবে, অর্থাৎ হি ওয়ান্টস টু আর্ন মোর অ্যান্ড সো ওয়ার্কস হার্ড, তাতেও কোনো প্রবলেম নেই। She went to market to buy a new dress. She went to market to buy a new dress, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটাকে আমাকে ক্লজ বানাইতে হবে, ভালো কথা। প্রথমে সাবজেক্ট নিতে হবে she। এখন দেখেন এখানে went আছে, কি went আছে? এটা V2, এটা কি? V2, তার মানে আমাকে ওটাও ওয়ান্টেড V2 নিতে হবে। তাহলে she wanted, wanted এর পরে ইনফিনিটিভ ফ্রেজ কি আছে? to buy a new dress, she wanted to buy a new dress লিখলাম। এরপরে and so কি লিখতে হবে? and so লিখলাম। তারপরে প্রদত্ত ক্লজ কি লেখা আছে? she went to market, আমি লিখবো she went to market, অর্থাৎ she wanted to buy a new dress and so she went to market, or she wanted to buy a new dress or বলছে and so went to market। নেক্সট রুলস, অর্থাৎ রুল নাম্বার 8, লাস্ট রুলস, 2.2 যুক্ত বাক্য থাকলে, অর্থাৎ 2.2 যুক্ত সিম্পল বাক্য থাকলে কম্পাউন্ড করার নিয়ম, প্রদত্ত সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, টু এর পরিবর্তে ভেরি লিখতে হবে। টু এর পরিবর্তে কি লিখতে হবে? ভেরি, অর্থাৎ টু এর পরিবর্তে ভেরি, আর টু এর পরিবর্তে অ্যান্ড লিখতে হবে। তারপরে প্রদত্ত সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে আবার রিপিট করতে হবে, প্রদত্ত সাবজেক্ট আবার লিখতে হবে। তবে ক্যান নট অথবা কুড নট, টু এর পরের অংশ লিখে দিলেই আনসার হয়ে যাবে। ওকে, একদম সহজ। দেখেন এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করে নিই। দ্য বয় ওয়াজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। 2.2 যুক্ত বাক্য আছে, প্রথমে আমাকে বলছে প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এখানে প্রদত্ত সাবজেক্ট আছে দ্য বয়, ভার্ব আছে ওয়াজ, তাহলে আমি লিখবো দ্য বয় ওয়াজ, লিখলাম। আমাকে যা যা লিখতে বলছে সহজ পদ্ধতিতে তাই লিখে দেবো, আনসার হয়ে যাবে। আচ্ছা, এবার টু এর পরিবর্তে ভেরি লিখতে হবে, এখানে টু আছে, এটার পরিবর্তে কি লিখবো? ভেরি, এই যে আমি ভেরি লিখলাম, ভালো কথা। ওকে, এরপরে ডট ডটের কাছে কি আছে? ফুলিশ আছে, আমি ফুলিশ লিখে দিলাম, অর্থাৎ দ্য বয় ওয়াজ ভেরি ফুলিশ। এইবার টু এর পরিবর্তে ইনফিনিটিভ টু, এইটার পরিবর্তে কি লিখতে হবে? অ্যান্ড লিখতে হবে, তাহলে আমি দেখেন আবার অ্যান্ড লিখছি। ওকে, এরপরে বলছে সাবজেক্ট রিপিট, অর্থাৎ প্রথমে যে সাবজেক্ট লিখছি ওই সাবজেক্টে আবার লিখতে হবে। কি আছে? প্রথমে লিখছে হচ্ছে হি, আমি আবার লিখবো হি, অর্থাৎ প্রথমে দ্য বয় লিখছি, এখন দ্বিতীয়বার তো আর দ্য বয় লিখতে পারি না, প্রোনাউন লিখতে হবে, এজন্য প্রোনাউন লিখে হি। দ্য বয় ওয়াজ ভেরি ফুলিশ অ্যান্ড হি, অর্থ বলছে ক্যান নট অথবা কুড নট, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট। এখন দেখেন এই যে অজ আছে, প্রেজেন্ট পাস্ট কেমনে বুঝবেন? প্রদত্ত যে প্রশ্ন আছে প্রশ্নের দিকে তাকাবেন, অজ এটা হচ্ছে V2 মানে অতীত আছে, তাহলে আমাকে অতীত লিখতে হবে,
অতীতের জায়গায় কি আর আমি ক্যান নট লিখতে পারি কলিজার ভাই বোন? রাইট, অফকোর্স নট। কি লিখতে হবে? কুড নট। এই জন্য দ্য বয় ওয়াজ ভেরি ফুলিশ অ্যান্ড হি কুড নট আন্ডারস্ট্যান্ড ইট। এক্সাম্পল নাম্বার 2, শি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট। প্রথমে সাবজেক্ট ভার্ব আছে শি ইজ, আমি লিখবো শি ইজ। এরপরে টু এর পরিবর্তে ভেরি লেখার কথা, আমি লিখবো ভেরি। তারপর ডট ডাল আছে ডাল, টু এর পরিবর্তে অ্যান্ড, দেখেন টু এর পরিবর্তে অ্যান্ড লিখছি। এইবার প্রদত্ত প্রশ্ন দেওয়া আছে ইজ, প্রেজেন্ট টেন্স, এই জন্য প্রদত্ত সাবজেক্টের পরে ক্যান নট, অর্থাৎ যে সাবজেক্ট আছে শি, ক্যান নট। কেন ক্যান নট লিখছি? কারণ ইজ প্রেজেন্ট টেন্স আছে। বাকি অংশ আন্ডারস্ট্যান্ড ইট, এই যে আন্ডারস্ট্যান্ড ইট লিখে দিলেই আনসার হয়ে গেল। এই ছিল হচ্ছে কলিজার ভাই বোন সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তনের রুলস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।